দর্শক সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অফ দিস উইকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঙ্গে আছি ইউকে আশা। এই সপ্তাহ জুড়ে চ্যানেল আইয়ের কোন কন্টেন্টগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে, আর দেশ বিদেশের কোথায় কোথায় ঘটেছে আলোচনার ঝড়, সব কিছুই থাকছে আজকের পর্বে। শুরুতেই শিরোনাম। শুধু ঢাকা নয়, এবার লন্ডনের মানুষও রিকশা নিয়ে বিরক্ত। কুখ্যাত মাফিয়া মিং পরিবারের 11 সদস্যকে মৃত্যুদণ্ড। কি পরিমাণ ত্রাণ ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে। সমুদ্রতলে 300 বছরের পুরনো গুপ্তধন। আফগানদের ক্রিকেটে আসল বন্ধু ভারত, কিন্তু কেন? এবার বিস্তারিত। ঢাকার রাস্তায় রিকশা মানেই যানজট, এটা তো জানা কথা, কিন্তু ভাবুন তো, লন্ডনের মতো শহরেও এখন রিকশা নিয়েই বিরক্ত মানুষ। হ্যাঁ, ভুল শুনেননি, অক্সফোর্ড স্ট্রিটের পাশেও এখন রিকশার হর্ন আর হাহাকার। তাহলে প্রশ্ন একটাই, রিকশা কি এখন লোকাল না গ্লোবাল ঝামেলা? বিস্তারিত জানতে সঙ্গে থাকুন ইকতার ফেরদৌসের রিপোর্টে। ঢাকার রাস্তায় রিকশা আমাদের নিত্যসঙ্গী, কখনো যানজট, কখনো হর্ন, আবার কখনো হঠাৎ বেশি ভাড়া। এসব কারণে রিকশা নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। কিন্তু জানেন কি, লন্ডনের মানুষও এখন রিকশা নিয়ে বিরক্ত। সেখানে এই রঙিন লাইটে মোড়া মিউজিক বাজানো রিকশাগুলোকে বলা হয় পেডিক্যাব। দেখতে অনেক আকর্ষণীয় হলেও বাস্তবে এগুলো তৈরি করছে বেশ বড় রকমের ঝামেলা। পর্যটকদের কাছ থেকে কয়েক মিনিট রাইডের জন্য কয়েকশো পাউন্ড ভাড়া চাওয়া হয়। রাস্তার মাঝে হুটহাট থেমে যায়, এমনকি জোরে গান বাজিয়ে এলাকার শান্তি নষ্ট করে। এসব নিয়ে লন্ডনবাসী তিতি বিরক্ত। দীর্ঘদিন ধরে অভিযোগ জমতে জমতে অবশেষে কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছে। 2024 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় পেডিক্যাব বিল, যা লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ TfL-কে এই রিকশাগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছে। তাই সম্প্রতি সেই আইনের ভিত্তিতে একে একে আসতে চলেছে কড়া নিয়ম, যেমন আর কোনো রিকশা জোরে গান বাজাতে পারবে না, ভাড়া নির্ধারিত হবে মিনিট ধরে, মানে কত সময় রাইড করবেন তার উপর নির্ভর করবে ভাড়া। প্রতি বছর বাধ্যতামূলকভাবে হবে টেকনিক্যাল পরীক্ষা, যেমন ব্রেক, টায়ার, লাইট সবকিছু চেক করা হবে। প্রতিটি রিকশায় লাগবে নাম্বার প্লেট। ড্রাইভারদের জন্য থাকবে ড্রাইভিং টেস্ট, মেডিকেল চেক আপ আর ক্রিমিনাল রেকর্ড যাচাই। আর যাত্রী ওঠানো নামানোর ক্ষেত্রে কড়াকড়ি থাকবে, যাতে রাস্তায় বিশৃঙ্খলা না হয়। লন্ডনের মেয়র সাদিক খান স্পষ্ট করে বলেছেন, রিকশা যেন মজার আর সবুজ পরিবহন হিসেবে টিকে থাকে, কিন্তু তা যেন নিরাপদ হয় এবং কেউ যেন প্রতারিত না হয়। এখন চলছে লন্ডনবাসীর দ্বিতীয় দফা মতামত গ্রহণ। সব ঠিকঠাক থাকলে 2026 সালের শুরু থেকেই রিকশার এই নতুন নিয়ম কার্যকর হবে। অর্থাৎ ঢাকার মতো লন্ডনের রাস্তায়ও রিকশার রাজত্ব চললেও এবার সেটা হবে আইন আর শৃঙ্খলার মধ্যে। ইকতার ফেরদৌস, চ্যানেল আই। চাইনিজ আন্ডারওয়ার্ল্ডের নাম শুনলেই ভয় লাগে, আর সেই ভয়টাই এখন বাস্তব। কুখ্যাত মাফিয়া মিং পরিবারের 11 সদস্যকে একসঙ্গে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। দীর্ঘদিনের অপরাধ সাম্রাজ্য শেষ হলো আদালতের এক রায়ে। তবে প্রশ্ন থেকে যায়, এতেই কি শেষ চীনের ছায়া সাম্রাজ্যের গল্প? বিস্তারিত জানাচ্ছেন সাজিদ আব্দুল্লাহ রিপোর্টে। কুখ্যাত মিং পরিবারের 11 সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিং পরিবারের ডজন খানেকের বেশি সদস্যকে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের মধ্যে অনেকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড পেয়েছে। চীন ও মিয়ানমার সীমান্তের কাছে লাউকাই শহরে জুয়া, মাদক ও প্রতারণার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করার অভিযোগ রয়েছে 4টি প্রভাবশালী মাফিয়া পরিবারের উপর। সেই 4টি পরিবারগুলোর মধ্যে একটি মিং পরিবার। 2023 সালে মিয়ানমার কর্তৃপক্ষ কঠোর অভিযান চালিয়ে এসব পরিবারের অনেক সদস্যকে গ্রেফতার করে চীনের হাতে তুলে দেয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী 29 সেপ্টেম্বর সোমবার পূর্বাঞ্চলীয় ওয়েনঝো শহরে মোট 49 জন মিং পরিবারের সদস্যদের রায় ঘোষণা করা হয়। রায়ের মধ্যে 11 জনকে মৃত্যুদণ্ড, 5 জনকে 2 বছরের স্থগিত মৃত্যুদণ্ড, 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, বাকিদের 5 থেকে 24 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালত জানিয়েছে 2015 সাল থেকে মিং পরিবার এবং অন্যান্য অপরাধ গোষ্ঠী টেলিযোগাযোগ প্রতারণা, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও যৌনকর্মী ব্যবসা চালিয়ে আসছিল। এসব প্রতারণা ও জুয়া থেকে তারা 10 বিলিয়ন ইউয়ান বা 1.4 বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। অভিযোগ রয়েছে 4টি মাফিয়া পরিবারের প্রতিটি ক্যাসিনো ব্যবসা থেকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের অবৈধ লেনদেন করত। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। গাজার পথে এগোচ্ছিল ত্রাণ ভর্তি নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কিন্তু প্রশ্ন এখন একটাই, মানবতার এই যাত্রা আসলে কতটা ত্রাণ ছিল? সহায়তা নাকি প্রতিরোধের বার্তা? কি ছিল এই বহরের ভেতরের গল্প? উত্তর খুঁজতে চলুন, বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদের রিপোর্টে। This is the Israeli Navy. You are approaching a blockaded zone. গাজার ভূখণ্ডটি যখন আগুনের নিচে, আকাশ যখন ধ্বংসের প্রতিচ্ছবি, তখনও কিছু হৃদয় ধ্বংসের মধ্যে মানবতার আলো জ্বালাতে পিছপা হয় না। রক্তে ভেজা গাজার আকাশের নিচে আজ প্রতীক্ষা শুধু একটি, জীবনের জন্য, বাঁচার জন্য। আর সেই আশার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, ত্রাণবাহী নৌবহর। কিন্তু গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী সেই নৌবহর এখন পর্যন্ত কতটুকু পৌঁছাতে পেরেছে বা পারবে, সেটি এখন বড় প্রশ্ন। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান সংখ্যা ছিল 43টি, কিন্তু গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা একটি বাদে সব জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। 2 অক্টোবর বৃহস্পতিবার লাইভ প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী 43টি নৌযানের মধ্যে মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তবে উপকূল থেকে মাত্র 9.3 নটিক্যাল মাইল দূরে থাকতেই এর সিগন্যাল হারিয়ে যায়। গাজায় প্রবেশ সীমায় যাওয়ার পথে নৌযান থেকে অন্তত 317 জন কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, আটককৃতদের ইসরায়েলের আশদোত বন্দরে নেওয়া হচ্ছে, সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। প্রশ্ন হচ্ছে, যদি সবগুলো নৌযান গাজায় পৌঁছাতে পারত তবে কতজন গাজাবাসী ত্রাণ পেত? এমন খবর কোনো নির্দিষ্ট করে প্রচার করা হয়নি। তবে তার্কিশ সংবাদ মাধ্যম টার্কি টুডে একটি প্রতিবেদনে বলছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌযানে গাজাবাসীর জন্য প্রায় 300 টন খাদ্য, ঔষধ, পানি ও স্বাস্থ্যবিধি সামগ্রী সহ ত্রাণ বহন করছে। এর আগে গাজা থেকে 129 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় 1 অক্টোবর বুধবার রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। বহরে রয়েছেন প্রায় 500 জন মানুষ। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিছক ত্রাণ নয়, বরং প্রতিরোধ এবং মানবাধিকারের প্রতীক। তবুও ইসরায়েলি অবরোধের বাস্তবতা অত্যন্ত কঠোর। এত কিছুর পর বড় প্রশ্ন থেকে যায়, এই মানবিক মিশন কি সফলভাবে গাজার তীর স্পর্শ করতে পারবে? হারুনুর রশিদ, চ্যানেল আই। সমুদ্রের নীল গভীরে লুকিয়েছিল 300 বছরের পুরনো রহস্য। ডুবুরিরা যা পেলেন তা যেন রূপকথার গুপ্তধন হার মানায়। সোনার মুদ্রা, প্রাচীন নিদর্শন আর ইতিহাসের গন্ধে ভরপুর সেই সমুদ্রতল। এই অবিশ্বাস্য আবিষ্কারের গল্প জানাচ্ছেন মারুফুজ্জামানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের তলদেশে পাওয়া গেল হারিয়ে যাওয়া বহু বছরের পুরনো গুপ্তধন। একদল ডুবুরি ফ্লোরিডার বিখ্যাত ট্রেজার কোস্ট থেকে সেগুলো উদ্ধার করেন। এই গুপ্তধনের বাজার মূল্য প্রায় $10 লাখ বা 12.5 কোটি টাকা। এই গুপ্তধনের মধ্যে আছে 1000-এর বেশি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা। ধারণা করা হচ্ছে মুদ্রাগুলো তৈরি হয়েছিল বলিভিয়া, মেক্সিকো, পেরুর স্প্যানিশ কলোনিগুলোতে। 1715 সালে গয়না বহনকারী একটি জাহাজ স্পেনে পাঠানো হচ্ছিল, কিন্তু তা গন্তব্যে কোনোদিনই পৌঁছাতে পারেনি। সম্ভবত বহরটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সেই সঙ্গে সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে হারিয়ে যায়
জাহাজে থাকা বহু মূল্যবান সম্পদ, গয়না ও ধাতব মুদ্রা। কুইন জুয়েলসের বিশেষজ্ঞ ডুবুরি দল ওই গুপ্তধন উদ্ধার করেছে। প্রতিষ্ঠানটির ডুবুরিরা পানির নিচে ধাতু শনাক্তকরণ যন্ত্র ও হাতে ধরা ফ্যান দিয়ে বালু সরিয়ে খুব সাবধানে সমুদ্রের তলদেশ পরীক্ষা করেন। কুইন জুয়েলসের কর্মকর্তা স্যাল গুটেসো বলেন, এটা শুধু গুপ্তধন উদ্ধার নয়, বরং এগুলোর আছে নিজস্ব ইতিহাস। এই মুদ্রাগুলো স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের এক একটি কথাই জানান দিচ্ছে। ফ্লোরিডার আইন অনুযায়ী এই গুপ্তধনের মালিক হবে স্থানীয় সরকার, অর্থাৎ সেগুলো অঙ্গরাজ্যের মালিকানায় থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, গুপ্তধন উদ্ধারের এই কাজ অব্যাহত থাকবে। মারুফুজ্জামান, চ্যানেল আই। আফগানিস্তানের ক্রিকেটের উত্থান কেউ ভাবেনি এভাবে বিশ্ব মানচিত্রে তারা নাম লেখাবে, কিন্তু আসল বন্ধুকে যে পাশে দাঁড়িয়েছে সবসময় ভারত। মাঠে বন্ধুত্ব, পিচের পার্থক্য, কিন্তু এই সম্পর্কের পেছনের কাহিনী কি, এই রহস্যের উন্মোচন করছেন ইকতার ফেরদৌসের রিপোর্টে। इंडिया को सपोर्ट करेंगे, पाकिस्तान को नहीं करेंगे सपोर्ट। ক্রিকেটে আফগানরা ভারতকে সাপোর্ট করে এটা এখন আর নতুন কিছু নয়, কিন্তু আসল মজার ব্যাপার হলো পাশের দেশ পাকিস্তান বা অন্য কোনো মুসলিম দেশকে সমর্থন না করে তারা কেন ভারতের দিকে ঝুঁকে থাকে। প্রথমে আসি ক্রিকেটে। আফগানিস্তানের নিজস্ব বড় কোনো আন্তর্জাতিক মাঠ নেই, তাই বহু বছর ধরে তারা ভারতের দেহরাদুন, লখনৌ আর নয়ডাকে ব্যবহার করছে হোম গ্রাউন্ড হিসেবে। মানে আফগান খেলোয়াড়রা নিজেদের দেশের ম্যাচ খেলছে ভারতের মাঠে, আর বিসিসিআই তাদের দিয়েছে কোচ, প্র্যাকটিস সুবিধা এবং অন্যান্য সর্বধরনের সুবিধা। তাই এক ধরনের স্বাভাবিক কৃতজ্ঞতা গড়ে উঠেছে। তারপর আসে আইপিএল ফ্যাক্টর। রশিদ খান, নবী, গুরবাজদের মতো আফগান তারকারা ভারতের আইপিএল খেলেই সারা বিশ্বের তারকা হয়ে গেছে, কিন্তু আসল মশলা লুকিয়ে আছে রাজনীতিতে। আফগানিস্তান আর পাকিস্তান তো পাশাপাশি দেশ, কিন্তু সম্পর্কটা একেবারেই ভালো নয়। সীমান্ত নিয়ে ঝামেলা, ডুরাল্ড লাইন ইস্যু, এসব কারণে আফগানদের অনেকেই মনে করে পাকিস্তানি তাদের সব সমস্যার মূল। তাই পাকিস্তান যখন ভারতের বিপক্ষে নামে তখন অনেক আফগানের কাছে ভারতের জার্সি গায়ে চাপানো মানে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ানো। এর পাশাপাশি ভারতের দেওয়া স্কুল, হাসপাতাল, এমনকি সংসদ ভবন, এসব উন্নয়ন প্রকল্প আফগানদের মনে ভারতকে বন্ধু হিসেবে জায়গা করে দিয়েছে। তবে এই দিক থেকে ভারতও পিছিয়ে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে দাদাগিরি করার জন্য ভারতকে অনেক দেশের ক্রিকেট ভক্তরাই অপছন্দ করে। তাই এর মধ্যে আফগানিস্তানের পক্ষ থেকে ভালোবাসা পেয়ে তারাও যেন সেই ভালোবাসা ফিরিয়ে দিতে প্রস্তুত। তাই যখন প্রশ্নটা আফগানরা কেন ভারতকে সাপোর্ট করে, এর উত্তর দাঁড়াচ্ছে ক্রিকেট, আইপিএল, রাজনৈতিক বাস্তবতা, উন্নয়ন আর কালচারের এক মিশ্রণ। ইকতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। দর্শক, এই ছিল আমাদের এই সপ্তাহের বহুল আলোচিত হালনাগাদ বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। তবে ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরাই তুলে আনবো নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ইউকে আসা পরবর্তী টপ ভিউস অব দিস উইক দেখার আমন্ত্রণ রইল।